তিনশো দুই নাম্বার রয়ে যাবে 302 একদম নিচে দিয়ে মার্ক আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব আজকে ভিডিওটা রানিং আছে জাভাস্ক্রিপ্ট কি বলেন ক্লায়েন্ট এন্ডের একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্ট এন্ড বলতে আমাদের এই ব্রাউজার এন্ডকে বলা হচ্ছে কি ক্লায়েন্ট এন্ডের একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং কেন বলা হয় এটা পিএইচপি যেরকম স্ক্রিপ্টিং বলা হয় না যে HTML এর মধ্যে ইনবাউন্ড হতে পারে বা HTML এর মধ্যে PHP এর মধ্যে HTML একে অপরের মধ্যে কাজ করতে পারে না জাভাস্ক্রিপ্টও তাই HTML এর সঙ্গে স্ক্রিপ্ট করা যায় তার নিজস্ব ফাইলেও একে লেখা যায় আবার HTML ফাইল অথবা PHP ফাইলের মধ্যেও জাভাস্ক্রিপ্ট কে লেখা যায় কারো আন্ডারে লেখা যায় কারো ভেতরে রাখা যায় এটাকে বলা হয় কি স্ক্রিপ্টিং তো সবচেয়ে লাইট ওয়েট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এর কোনো কম্পিটিটর নেই হ্যাঁ ওয়েব পেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা এখন পর্যন্ত কোনো কম্পিটিটর আসে না এই কারণে ক্লায়েন্ট এন্ডে কাজ করে ক্লায়েন্ট এন্ডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এদের আর ক্লায়েন্ট এন্ড বলতে বোঝাচ্ছে আমাদের এন্ড এই এন্ডে এই ল্যাঙ্গুয়েজটা এক্সিকিউট হয় তার মানে এই ল্যাঙ্গুয়েজটা সার্ভারও কি ব্রাউজারই আমাদের এন্ডে এসে এক্সিকিউট হচ্ছে কি HTML CSS আমরা শিখেছি আজকে আরেকটা বিষয় অ্যাড হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট তো ক্লায়েন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয় আচ্ছা ক্লায়েন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয় আর জাভাস্ক্রিপ্ট কি কাজ করে ক্লায়েন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট নিজে নিজে এক্সিকিউট হতে পারে না সে এক্সিকিউট হয় মূলত HTML এর উপরে এসে লাইক একটা জাভাস্ক্রিপ্ট ফাইল যার এক্সটেনশন হবে .js একে যদি আপনি রান করেন ব্রাউজারে কোনো আউটপুট আসবে না কোনো আউটপুট দিতে হলে মানে মিনিমাম কোনো একটা আউটপুট সে দিতে পারে PHP এর মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখিয়েছিলাম না বাট হ্যালো ওয়ার্ল্ডটাকে যদি একটু স্টাইলিং করতে চাই তাকে কোথায় দিতে হয় HTML এর মধ্যে রাইট তো পিওর জাভাস্ক্রিপ্ট ফাইল নিজে কিছুই করতে পারবে না বা আমার অ্যাপ্লিকেশনের জন্য কোনো হেল্পফুল হবে না যখন জাভাস্ক্রিপ্ট এসে এক্সিকিউট হবে HTML এর উপরে তখন তাকে কাজে লাগানো যাবে আমাদের ওয়েবের জন্য তো মূলত জাভাস্ক্রিপ্ট কাজ করে
HTML ট্যাগ কে প্রোগ্রামিং করার জন্য। ক্লায়েন্ট এন্ডে যে ল্যাঙ্গুয়েজটা HTML তার উপরে প্রোগ্রামিং করে কে জাভাস্ক্রিপ্ট। ইন্টারঅ্যাক্টিভ যে বিষয়টা আমি বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট আমাদের সাইটকে কি করবে, ইন্টারঅ্যাক্টিভ করবে, ইউজার ফ্রেন্ডলি করবে, ইন্টারঅ্যাক্টিভ বা ইউজার ফ্রেন্ডলি করবে। যে লাইক আপনি যখন কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, রেড মার্কস যেগুলো দেয়া থাকে, আপনি সাবমিট বাটন প্রেস করলে ভ্যালু না পেলে কি বলে, অ্যালার্ট দিয়ে বলে যেখানে ভ্যালু দিতে হবে। কাজগুলো হয় কি জাভাস্ক্রিপ্ট। মনে করেন এখান থেকে এইটা নিউজের মতো করে রিলিজ চলে যাচ্ছে, তাই না? আমি ধরতে ধরতেই চলে গেল, এটা না করে যদি আমি কার্সর নিলে এটা থেমে যায়, তাই না? কার্সর নিলে থেমে যাচ্ছে, সো এটা ইন্টারঅ্যাক্টিভ। আমি এই ইমেজটাকে দেখতে পাচ্ছি, কার্সর নিলাম, এই ইমেজটা কিছুক্ষণ আগ পর্যন্ত চেঞ্জ হচ্ছিল, বাট এখন থেমে গেছে, বন্ধ হয়ে গেছে, এটা ইন্টারঅ্যাক্টিভ। একই জায়গার মধ্যে আমি কোর্সগুলোকে যদি শর্ট ডেসক্রিপশন দেখতে চাই, ডেসক্রিপশন দেখা যাচ্ছে, এটা কি ইন্টারঅ্যাক্টিভ। যে আমার সাইটটা ফর্ম বা পেজ সাবমিট না করেই আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আউটপুট শো করছে, লজিক্যাল আউটপুট শো করছে, তাই না? HTML আপনি যে কার্সর নিচ্ছেন সে কি বুঝতে পারবে কোথায় নিচ্ছেন, কিভাবে সরাচ্ছেন? HTML এর সে ক্ষমতা নেই, বাট জাভাস্ক্রিপ্ট এই কাজগুলো করতে পারে। HTML এরই অ্যাট্রিবিউট, কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো অন দিয়ে শুরু হয়, বলা হয় কি ইভেন্ট অ্যাট্রিবিউট। অন দিয়ে শুরু করা অ্যাট্রিবিউট গুলোকে আমরা বলছি ইভেন্ট অ্যাট্রিবিউট। আর এই ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি গুলোকে এক্সিকিউট করা হয়। জাভাস্ক্রিপ্ট কাজ করে মূলত HTML এর ট্যাগের উপরে। তো জাভাস্ক্রিপ্টের সংজ্ঞা যদি কেউ জিজ্ঞেস করে, বলবেন যে এটা একটা ক্লায়েন্ট এন্ডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা এক্সিকিউট হয় HTML ট্যাগের উপরেই মোস্টলি। আর জাভাস্ক্রিপ্ট সাইটকে ইন্টারঅ্যাক্টিভ করতে সাহায্য করে, ইউজার ফ্রেন্ডলি করতে সাহায্য করে। আচ্ছা, তো মূল ল্যাঙ্গুয়েজটা কি জাভা স্ক্রিপ্ট। জাভার সঙ্গে কিন্তু এর কোনো রিলেশনই নেই, অনেকে মিসম্যাচ করে ফেলেন জাভা জাভাস্ক্রিপ্ট। জাভা হাই লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের একটা ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, আকাশ পাতাল পার্থক্য আছে, তাই না? এটা হাই লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ, মেইন ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা, এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেটা শুধু রান করে শুধুমাত্র ক্লায়েন্ট মেশিনের ব্রাউজার, যাকে অফ অন করে রাখা যায়। ইভেন HTML CSS, HTML কে অফ করা যায় না, CSS কে অফ করা যায়, জাভাস্ক্রিপ্ট কেও অফ করা যায়, টুল আছে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট ইন্টারঅ্যাক্টিভ এর জন্য ইউজ করা হচ্ছে। আর জাভাস্ক্রিপ্ট কে ইউজ করে আরো বেশ কিছু টেকনিক্স বা টেকনোলজি চলে আসে। এর মধ্যে আপনারা যেগুলোর নাম শুনে থাকেন, jQuery, এটাও কি জাভাস্ক্রিপ্টই, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি যাকে বলা হচ্ছে jQuery। আর জাভাস্ক্রিপ্ট HTML CSS দিয়ে যে এক্সাম্পল গুলো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে jQuery প্লাগইন। যে লাগে স্লাইডারটা, এখানে জাভাস্ক্রিপ্ট আছে, HTML আছে, CSS আছে, এটা কি jQuery প্লাগইন। জাভাস্ক্রিপ্টের jQuery লাইব্রেরিটা এখানে ইউজ করা হয়েছে। মূলে কি আছে জাভাস্ক্রিপ্ট। এরপরে আছে কি অ্যাজাক্স। অ্যাজাক্স এর নাম শুনেছেন, অ্যাজাক্স ইউজ করেন বা অ্যাজাক্স এর অনেক আউটপুট আপনারা খুব ভালো মতোই পান। কোথা থেকে? ফেসবুক থেকে। ম্যাক্সিমাম এরিয়াতে অ্যাজাক্স এর ইউজ আছে। ফেসবুক অনেক বেশি কি ইউজার ফ্রেন্ডলি, ইন্টারঅ্যাক্টিভ, কেন? মানে অ্যাজাক্স এর ইউজ অনেক বেশি। যেমন বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাইটকে পাওয়ারফুল করা হয়, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাইটগুলোকে পাওয়ারফুল করা হয়। আর সাইটকে পাওয়ারফুল হচ্ছে কিভাবে একটু দেখি, যে ইউজারের কাজকে কমিয়ে দেওয়া। লাইক আপনি লাইক করতে যাচ্ছেন, লাইক বাটনে প্রেস করেছেন, অটোমেটিকলি লাইক হয়ে গেল, পেজ আর লোড হয়ে আসলো না, তাই না? আমার সময়টা কম লস হলো, রাইট? আপনার যে নোটিফিকেশন গুলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট বা মেসেজ অটোমেটিক আসছে। আপনি যে চ্যাট করছেন ফেসবুকে, সেটাও কি জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স ইউজ হচ্ছে সেখানে। ওই যে রাইট টপে যে ফিড গুলো আসে, যে আমার ফ্রেন্ডরা কে কি করছে, সেটাও জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স। আমি যে ইমেজ গ্যালারি বা ভিডিও গ্যালারি দেখছি,
এটা কি jQuery। আমি ফ্রেন্ড সার্চ করছি অথবা গ্রুপ সার্চ করছি, ওখানে কি অ্যাজাক্স আছে, লিখতে লিখতে কি লিস্টটা ছোট হয়ে আসে এবং আমাকে সাজেশনও দেখায়, সেটাও কি অ্যাজাক্স। তো যে ইম্পর্টেন্ট কাজগুলো ফেসবুক করছে বা প্রতিনিয়ত আপডেট করছে সবই কি দিয়ে করা, সার্ভার ল্যাঙ্গুয়েজ PHP ডেফিনেটলি, বাট ওই কাজগুলোকে আমাকে অনেক ইজিলি করে দিচ্ছে কে ওই অ্যাজাক্স টেকনোলজি। মূলে আছে কে জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রনাস প্রসেসকেই বলা হয়ে থাকে অ্যাজাক্স। মানে অ্যাজাক্স আলাদা কিছু না, আলাদা ল্যাঙ্গুয়েজও না, সে একটা প্রসেসের নাম। জাভাস্ক্রিপ্টের একটা রিকোয়েস্ট প্রসেসের নাম কি অ্যাজাক্স। jQuery আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ না, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হচ্ছে কি jQuery। কিছু ফ্রেমওয়ার্ক আছে Node.js, AngularJS, ওকে, এটা আবার জাভাস্ক্রিপ্টেরই কি ফ্রেমওয়ার্ক, এখানে অনেক কাজ করে দেয়া আছে, আপনি শুধু ইউজ করবেন। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, এখানে CSS বেসড, জাভাস্ক্রিপ্ট CSS বেসড, যে আপনি জাস্ট কল করবেন ক্লাসগুলো, ফাইল নামগুলো, সো অটোমেটিক কি হবে এগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক তেমনই কি AngularJS, Node.js খুব দ্রুত যে কোনো ধরনের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ওই ফাংশনালিটি গুলো আমরা ইউজ করতে পারি। এটা আমরা বলছি কি ফ্রেমওয়ার্ক। সো আমরা যদি জাভাস্ক্রিপ্ট ভালো মতো শিখতে চাই তাহলে কোর জাভাস্ক্রিপ্টটা আগে শিখবো, প্রোগ্রামিংটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, রাইট? এটা ডিফারেন্ট, এটা ডাটা ট্রান্সফারের জন্য ইউজ করা হয়, JSON, XML না, জাভাস্ক্রিপ্ট স্পেসিফিক্যালি ওয়েব সার্ভিসের জন্য মূলত ইউজ হয়। ঠিক আছে, বাট এটা মূলত সোপ বলা হয় আর কি। হ্যাঁ, সোপ বলা হয়, যেটা হচ্ছে কোনো একটা সাইটের ইনফরমেশন বা কোনো একটা সাইট থেকে অন্য কোনো সাইট যখন ডাটা ট্রান্সফার করবে একটা অন্যের মধ্যে, তখন ওই জেসন এর ইউজ হয়। ওখানেও কি ওই বিষয়টা জাভাস্ক্রিপ্টের সঙ্গে XML এর ইন্টিগ্রেশন আছে। জেসন কে জাভাস্ক্রিপ্ট বলা যাবে না, এর সঙ্গে সম্পর্ক নেই। জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আগে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা কোর সিনট্যাক্স গুলো জানাটা কিন্তু খুব জরুরি। আর সাথে সাথে মূল জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপরে ভালো দখল থাকলে আপনার কাছে jQuery বা অ্যাজাক্স অনেক বেশি ইজি হয়ে যাবে, বা কোনো একটা ফ্রেমওয়ার্ক শেখা অনেক বেশি ইজি হয়ে যাবে। বুঝা যাচ্ছে? তো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স এবং PHP এর সিনট্যাক্স এর মধ্যে আমি বলবো যে 95% সিমিলারিটি আছে। আর এই স্টেজে এসে PHP সিনট্যাক্সটা আপনাদের কাছে অতটা কি জটিল বিষয় মনে নাও হতে পারে, তাই হওয়ার কথা, তাই না? যে PHP এর বেসিক সিনট্যাক্স গুলো আমি যদি বলি যে ল্যাঙ্গুয়েজ, প্রতিটা ল্যাঙ্গুয়েজের জন্য সিনট্যাক্স ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে আমি বলবো কোন কোন সিনট্যাক্স গুলো আমার জানাটা জরুরি। ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, লুপ, স্টেটমেন্টের মধ্যে হচ্ছে কন্ডিশনাল আর রিপিটেড, অ্যারে, ফাংশন, এগুলো কি আমরা জানি না? সিনট্যাক্স গুলো তো আমরা জানি, তাই না? তো এই সিনট্যাক্স গুলোই আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য জানতে হবে। যদি বলি যে অলমোস্ট সেম, তাহলে আবার কি নতুন করে রিপিট করতে হবে? PHP তে যেরকম আমি এতদূর যেতে প্রায় 3টা ক্লাস নিয়েছিলাম, আজকে তো বা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আলোচনা করতে তো আমি 3টা ঘন্টা বা 3টা ঘন্টা 30 মিনিটও নিব না, রাইট? ওইদিন হয়তো 9 ঘন্টা নিয়েছিলাম, বাট আজকে আমি 30 মিনিটের বেশি এখানে সময় নেব না, কারণ আপনাদের নতুন করে ভেরিয়েবল কি, অপারেটর কি, স্টেটমেন্ট কি এগুলো বলার প্রয়োজন নেই, বা রুলস গুলো আপনারা জানেন, শুধু কিভাবে লিখতে হয় সেটা আমাদের শিখতে হবে। তো জাভাস্ক্রিপ্টকে দুই ভাবে লেখা যায়। .js ফাইলে আগেই বলেছি, এটা জাভাস্ক্রিপ্টের জন্য ফাইল, আমাদের যেমন CSS ফাইল আছে .css, তেমন জাভাস্ক্রিপ্ট এখানে লেখা যায়। আবার আপনি .php ফাইলেও জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন, .html ফাইলেও জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন, রাইট?
কারণ কি PHP এর মধ্যে HTML লেখা যায়, HTML ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লেখা যায়, রাইট? আর HTML এর একটা ট্যাগই আছে, ট্যাগটার নাম কি? স্ক্রিপ্ট, যার টাইপটা কি? টেক্সট আর জাভাস্ক্রিপ্ট। এই এনভায়রনমেন্টটা কার? জাভাস্ক্রিপ্ট। এটা HTML ফাইল, বাট ট্যাগের নাম কি? ট্যাগটা HTML এর, বাট এর ভেতরের এনভায়রনমেন্টটা এখন জাভাস্ক্রিপ্ট। আমরা তো HTML PHP এর মধ্যেও লিখতে পারি, সো PHP ফাইলের মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট অনায়াসেই লিখতে পারি। আর JS এর তো কোনো কথাই নেই, আমরা অটোই লিখতে পারবো, তাই না? CSS যেমন HTML এর মধ্যে লেখা যায় না, আর PHP এর মধ্যেও তো লেখা যায়, তাই তো? তাই না? তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো আউটপুট দিতে হলে এভাবে লিখতে হয়, document dot write hello JS। আউটপুট দেখাবে কি? hello JS দেখাবে। ডকুমেন্টে কি আর রাইট কি? রাইট মূলত ফাংশন, তাহলে ডকুমেন্ট কি বলেন? রাইটটা হচ্ছে ফাংশন, ডকুমেন্টটা কি? অবজেক্ট। একজন বলেছে রাইট হচ্ছে ফাংশন আর ডকুমেন্ট হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কার? যে ক্লাসের মধ্যে রাইট ফাংশনটার ডেফিনেশন আছে, ওকে? সো ডকুমেন্ট ক্লাসের মধ্যে রাইট ফাংশনের ডেফিনেশন আছে, ডকুমেন্ট বিল্ট ইন ক্লাস, সো অটোমেটিক বিল্ট ইন ক্লাসের নামেই অবজেক্ট তৈরি হয়ে যাবে। যত বিল্ট ইন ক্লাস আছে আমি জাস্ট তার ভেতরের ফাংশন কল করতে গেলে ক্লাসের নাম লিখে ডট দিয়ে তার ফাংশনের নাম দিই, যদি আমি কোনো ক্লাস ফাংশনের নাম লিখতে চাই। সো ডকুমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় লাইব্রেরি, মানে সবচেয়ে বড় ক্লাস। লাইব্রেরি কেন বলি ক্লাসগুলোকে? কমপ্লিট, কোন একটা পার্টিকুলার এরিয়ার কমপ্লিট ক্লাসকে আমরা বলে থাকি কি? লাইব্রেরি। সবচেয়ে বড় লাইব্রেরি হলো দ্য নাম্বার অফ ফাংশনস আছে, যেগুলো ডকুমেন্টের উপরে নির্ভরশীল, ডকুমেন্টেড রিলেটেড। সো এই রাইট ফাংশনটা কার? এই ডকুমেন্ট ক্লাসের মেম্বার ফাংশন। সো আমি ডকুমেন্ট ডট, যেহেতু এটা অবজেক্ট, ডট হচ্ছে অবজেক্ট সাইন, রাইট হচ্ছে এর ভেতরকার ফাংশন, এর ভেতরে যা লিখবেন সেটাই আউটপুট আকারে আসবে। বাট এই বলে জাভাস্ক্রিপ্টের সব ফাংশনই কি ক্লাস ওরিয়েন্টেড না। বেশ কিছু ফাংশন আছে ক্লাস ছাড়া, যে লাইক কনফার্ম অর অ্যালার্ট, রাইট? নাম্বার বা ম্যাথ বা র্যান্ড, এগুলো সবই কি ক্লাস ছাড়া ডিরেক্ট বিল্ট ইন ফাংশন, PHP এর মত। PHP তে কি নাম্বার অফ বিল্ট ইন ফাংশন আছে না, ঠিক তেমন আর কি। জাভাস্ক্রিপ্টেরও কিছু নরমাল বিল্ট ইন ফাংশন আছে, আর কিছু ফাংশন আছে ডকুমেন্ট ক্লাসে, কিছু ফাংশন আছে যে অ্যাজাক্স এর জন্য, XML HTTP রিকোয়েস্ট ক্লাসে, রাইট? সো আলাদা আলাদা ক্লাস বেস কিছু ফাংশনও আছে। সো আমরা যে আউটপুটে যে ইকো দেই না, PHP তে ইকো দিয়ে কিছু লিখলেই আউটপুট আসে, ওই ইকো কে এর সঙ্গে আপনি ওভাররাইড করতে পারেন। ওই জাভাস্ক্রিপ্টে যদি কোনো আউটপুট দিতে চাই আমাকে লিখতে হবে কি? ডকুমেন্ট ডট, এর ভেতরে যা লিখবেন সেটাই আউটপুটে আসবে। আচ্ছা, এই স্টেটমেন্টের শেষে কি থাকবে? সেমিকোলন থাকবে। আচ্ছা, এক লাইন হলে সমস্যা হয় না, বাট দুই লাইন হলে সমস্যা আছে। ভেরিয়েবল, ফার্স্ট নেম, শাহিন, এখানে লিখতে হয় কি? জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের ডিক্লারেশন পিরিয়ডে নামের সামনে কি লিখতে হয়? দেন স্পেস, দেন ভেরিয়েবল নেম, var স্পেস ভেরিয়েবল নেম ডিক্লারেশন পিরিয়ডে। বাট যখন আমি এটাকে ইউজ করব, আমি ডকুমেন্ট ডট রাইট কে ডি ডট রাইট বলছি, কিন্তু ডকুমেন্টে লিখতে হবে, হ্যাঁ? ডি ডট রাইট বলছি, ফুল নেম হিসেবে আমি কোলন দিয়ে বলছি। এখানে এটা তো স্ট্রিং আর ভেরিয়েবল পাশাপাশি লিখতে হবে। ফার্স্ট নেম, তারপরে আমাকে লিখতে হবে প্লাস, যখন ইউজ করতে যাচ্ছি তখন কিন্তু var লেখাটা
প্রয়োজন নেই। বাট এটা ভেরিয়েবল আর এটা স্ট্রিং, দুজনকে পাশাপাশি লিখতে হলে কি দিতে হবে? পিএইচপি তে কি লিখতাম? ডট। জাভাস্ক্রিপ্টে লিখতে হবে প্লাস। সো স্ট্রিং যদি আমরা করতে চাই দুজনের মধ্যে কি দিতে হবে? প্লাস। বোঝা যাচ্ছে? তাহলে ফার্স্ট নেম স্ট্রিং এর সঙ্গে প্লাস, আবার স্ট্রিং এর সামনে প্লাস, স্ট্রিং থেকে ভেরিয়েবলের সামনে প্লাস, এন্ড ভেরিয়েবল। সো জাভাস্ক্রিপ্ট কনক্যাট করবে কি দিয়ে? প্লাস সাইন দিয়ে। ওকে, পিএইচপি তে কনক্যাট হয় ডট সাইন দিয়ে। তো ভেরিয়েবলের সংজ্ঞা, ভেরিয়েবলের নেমিং রুলস সব কি সেম, স্ট্যান্ডার্ড রুলস সেম। ভেরিয়েবল কাকে বলে সেটা কি বলার প্রয়োজন আছে? হ্যাঁ, ভেরিয়েবলের যে তিনটা রুলস আছে সেটা বলার দরকার আছে? মনে হয় না স্টেজে এসে এগুলো বলার আর প্রয়োজন আছে। অপারেটরস গুলো নিয়ে যখন কথা বলবো, আমরা প্রায় 25-26টা অপারেটর দেখেছিলাম। এর মধ্যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নেগেশন, কোনো পার্থক্য নেই। দ্যাট মিন্স অ্যারিথমেটিক সেগমেন্টটাতে কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না পিএইচপি এর সাথে জাভাস্ক্রিপ্টে। বাট অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্টে কিছুটা পার্থক্য খুঁজে পাওয়া যাবে। অ্যাসাইনমেন্ট অপারেটরে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল। বাট পিএইচপি তে অ্যাডিশনাল একটা ছিল কি? ডট ইকুয়াল। এটা জাভাস্ক্রিপ্টে নেই। পিএইচপি তে ডট ছিল কি? কনক্যাটেনেশন অপারেটর, রাইট? ডট ইকুয়াল মানে কি? কনক্যাট করে অ্যাসাইন করা। এটা এখন আর নেই। এই ডট ইকুয়াল এর কাজটা কে করে দেয়? প্লাস ইকুয়াল। যদি যে কোনো একটা ভ্যালু বা বোথ ভ্যালু স্ট্রিং হয় সে কনক্যাট করে, আর বোথ ভ্যালু যদি নিউমেরিক হয়, ইন্টিজার হয়, কি করে? যোগ করে। তাহলে প্লাস ইকুয়াল একাধারে কি? কনক্যাট, অ্যাসাইন অথবা কি এডিশন অ্যাসাইন হিসেবে কাজ করে। আর এই ডট ইকুয়াল অপারেটরটা জাভাস্ক্রিপ্টে নেই। বুঝা যাচ্ছে? তোমরা অলরেডি 15টা অপারেটর শিখে গেলাম। এখানে আর যে বাকি অপারেটর গুলো আছে, লজিক্যাল, and or not, conditional, সবই আছে। তার মানে কি এখানে এমন কোনো পার্থক্য নেই। যদিও ট্রিপল ইকুয়াল আর নট ডাবল ইকুয়াল এটার ইউজ জাভাস্ক্রিপ্টে নেই বললেই চলে। মানে পিএইচপি তে অ্যাডিশনাল কি কি আছে? ট্রিপল ইকুয়াল আর নট ইকুয়াল। এটা আইডেন্টিটি অপারেটর জাভাস্ক্রিপ্টে ইউজ হয় না। সো অপারেটর সেগমেন্টে একটাই পার্থক্য, সেটা কি? ডটের জায়গাটা। ওকে, এবার যদি আমি বলি যে অ্যারেটা স্টেটমেন্টে একটু পরে আসি, এর পরেই অ্যারেটা নিয়ে যখন আমি কথা বলবো, অ্যারের ক্ষেত্রে ডিক্লারেশনটা মনে করেন আমি পিএইচপি তে ডিক্লেয়ার করছি ডাটা ইকুয়াল অ্যারে। জাভাস্ক্রিপ্টে যদি ডাটা অ্যারেটা ডিক্লেয়ার করি এভাবে করব, var ডাটা ইকুয়াল নিউ অ্যারে। পার্থক্য বোঝা যাচ্ছে? এটা পিএইচপি ডলার ডাটা ইকুয়াল অ্যারে, এটা পিএইচপি সিনট্যাক্স, আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, var ডাটা ইকুয়াল নিউ অ্যারে। বাকি যে বিষয়গুলো, অ্যারের সংজ্ঞা, অ্যারে তিন প্রকার, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল। নিউমেরিক যেভাবে হয় ইনডেক্স নাম্বার, ইনডেক্স যদি হয় কোনো নেম দিয়ে তাহলে অ্যাসোসিয়েটিভ, আর ইনডেক্স গুলো যদি হয় টু ডাইমেনশনাল বা একাধিক তাহলে কি? মাল্টি ডাইমেনশনাল। সব সেম, শুধু ডিক্লারেশনটা একটু ভিন্ন। হ্যাঁ, একটু খেয়াল করি কি সেটা? ডলার, ডলারের জায়গায় এখানে বসেছে কি? var। আর এখানে অ্যারেটা স্মল লেটার এ, এখানে কি? ক্যাপিটাল লেটার, মাঝখানে কি আছে? মিন্স অবজেক্টের কনসেপ্ট এখানে। আচ্ছা, আমরা কি অবজেক্ট তৈরি করেছিলাম না এইভাবে? সো অলমোস্ট সেম। সো জাভাস্ক্রিপ্টের অ্যারেটা এরকম, আর অ্যারের বাকি বিষয়গুলো সেম। আমি একটা নোট আজকে দিয়ে দিব, ছোট ছোট এক্সাম্পল, যেটা আমি পিএইচপি দিয়ে পড়িয়েছিলাম না, ওরকম এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট দিয়েও করা আছে, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি কিছু অ্যাডিশনাল এক্সাম্পল এখানে দেখাবো। এখন
আলোচনায় আবার ফেরত আসছি কি স্টেটমেন্ট নিয়ে। আমি স্টেটমেন্টের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে if else if আর সুইচ, এখানে কোনো পার্থক্য নেই। কন্ডিশনে যেরকম ভেরিয়েবল ভেরিয়েবলে যে পার্থক্যগুলো, ভেরিয়েবল আসলে ডলার সাইনের জায়গায় ভাল লিখতে হবে, এখানে তাই। বাট রুলস এর দিক থেকে অথবা সিনট্যাক্স রাইটিং এর কোনো পার্থক্য আপনি কিন্তু খুঁজে পাবেন না জাভাস্ক্রিপ্ট এর সাথে পিএইচপি। সো এই সেগমেন্টটা একেবারে 100% কি সেম, বাট পরের সেগমেন্টটাতে একটু পার্থক্য আছে। আমি যদি বলি পিএইচপি তে আমরা রিপিটেড স্টেটমেন্ট এভাবে লিখি ফর while do while আর লিখি কি for each, এটা for PHP। আর JS এর জন্য আমরা লিখব for while do while আর for in। তো কি হলো পার্থক্যটা কোথায়? for each আর for in। উপরে পার্থক্য আছে, for while do while এর কোনো পার্থক্য নেই। সো আমরা for in লুপটা এখন একটু সিনট্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। for each যেরকম কি করে, for each অ্যারে নিয়ে কাজ করে, for in ও কি অ্যারে নিয়ে কাজ করে। সো আমি যদি কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করি, মনে করেন বার data equal new array, আমি বলছি data bd equal বাংলাদেশ data US United States data CA কানাডা। তাহলে কি হচ্ছে বাংলাদেশ ইউনাইটেড স্টেট কানাডা। সো এই অ্যারেটা যদি আমরা লুপে নেই বা লুপ চালিয়ে প্রিন্ট করাতে চাই, for each দিয়ে তো খুব সহজেই পসিবল। for in দিয়ে কিভাবে করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে, for key in data, এই ডাটাটা কি আমার অ্যারের নাম, কি হচ্ছে তার ইন্ডেক্সের নাম, আর in হচ্ছে বলতে পারেন একটা কিওয়ার্ড। আমি আউটপুট পেতে হলে এভাবে লিখব d ডট রাইট, এখানে কি আছে ডাটা কি। এবার এখানে যদি এরকম করি প্লাস বিআর, কি হবে, এটা HTML এর ট্যাগ না, স্ট্রিং এর মধ্যে HTML এর ট্যাগ লেখা যায়, সো ব্রেক করবে। সো ডাটা কি, সে কি করবে প্রতিবারের ইটারেশনে ডাটা তার একটা করে কি, দ্যাট মিন্স এই কিটা বিডি প্রথমে চলে আসবে কার মধ্যে, কি এর মধ্যে। সো ডাটা বিডি মানে কি, ডাটা বিডি হলে কি হবে, সে কি রিটার্ন করে, সে কিন্তু ভ্যালু রিটার্ন করছে না, ইনডেক্সের নামটা রিটার্ন করছে এখানে। সো এই কিটা এ বি সি ডি ই এফ জি এইচ যে কোনো কিছুই হতে পারে। আবার আপনি কি এর নামও লিখতে পারেন, ইনডেক্স গুলোকে আমরা নরমালি কি বলে থাকি, যেটা কি ইন অ্যারে বলা হয়। সো কি এখানে বসবে, সো ফার্স্টে এখানে কি বসবে ডাটা বিডি, আউটপুট আকারে কি আসবে বাংলাদেশ। সো লুপ চালিয়ে ডাটা রিটার্ন করবে সেকেন্ড কিটা, কি এর মধ্যে আছে ইউএস, এখানে বসবে ইউএস, আউটপুট কি আসবে ইউনাইটেড স্টেট। সেটা বোঝা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা। সো এটা আমরা एग्जांपल আকারে দেখব। তারপরে ফাংশন, ফাংশনের সংজ্ঞা সেম, ফাংশনের দুইটা পার্ট গুলো কি আছে, কলিং আর ডেফিনেশন, আর দুইটা টাইপ বিল্ট ইন আর ইউজার ডিফাইন, সবকিছুই সেম। বাট মূলত কি আমরা যখন জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করব, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, ম্যাক্সিমাম কেসে কি করব ফাংশন নিয়েই কাজ করব। আমরা পিএইচপি তে কাজ করছি সবই কি ফাংশন বেস। এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা এক্সট্রা পাওয়ার আছে, জাভাস্ক্রিপ্টের এক্সট্রা পাওয়ার হচ্ছে যে পিএইচপি ফাংশন অটো কল করতে হয় অথবা অ্যাকশনের মাধ্যমে কল করতে হয়।
ফর্মের অ্যাকশন দিয়ে অথবা কি লিংক ক্লিক করে। জাভাস্ক্রিপ্ট এর ফাংশন মোর দেন 30 ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে কল করা যায়। আমি ক্লিক করব, ফাংশন কল হয়ে যাবে। কার্সর নিয়ে যাব, ফাংশন কল হয়ে যাবে। কি প্রেস করব, ফাংশন কল হয়ে যাবে। কি প্রেস করে ছেড়ে দিব, ফাংশন কল হয়ে যাবে। বা এগুলোকে বলা হচ্ছে কি ইভেন্ট অ্যাট্রিবিউট, যেগুলো অ্যাকচুয়ালি HTML ট্যাগ দিয়ে কল করা হয়। HTML ট্যাগের অ্যাট্রিবিউট আছে অন ক্লিক, অন ব্লার, অন কি আপ, অন কি ডাউন, অন কি প্রেস, অন মাউস ওভার, অন মাউস মুভ, অন মাউস আউট, এরকম 30 ওয়ার্ডস কি আছে ইভেন্ট অ্যাট্রিবিউট আছে, যার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট এর ফাংশন কল করা যায়। এই যে আমি কার্সর নিলে থেমে যাচ্ছিল না, এটা অ্যাকচুয়ালি অন মাউস ওভার। কার্সর সরিয়ে ফেললে কি হচ্ছে, আবার ফাংশনটা কল হয়ে যাচ্ছে, নতুন করে আবার রান করছে, অন মাউস আউট। আমরা যে সার্চ করার সময় কি সাজেশন দেখি না, অন কি আপ, একটা কি প্রেস করে ছেড়ে দিলেই আমার সাজেশন আসে, গুগলে সাজেশন আসে না, ড্রপ ডাউন লিস্টে সাজেশন আসে। সেটা কি প্রেস করে ছেড়ে দিলে একটা ফাংশন কল হয়েছে, অ্যাজাক্স ইনিশিয়েট হয়েছে, তারপরে আমাকে একটা সাজেশন দেখিয়েছে। বোঝা যাচ্ছে? সেটা HTML এর ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট এর ফাংশন কল করা যায়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ জাভাস্ক্রিপ্ট এর জন্য। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML কে পুরোপুরি কন্ট্রোল করা যায় প্রোগ্রামিং এন্ড থেকে। আমি ফোর্স করে HTML থেকে ডাটা রিড করে নিয়ে যেতে পারি, আবার HTML এর মধ্যে ডাটা রাইট করেও দিতে পারি রান টাইমে। বোঝা যাচ্ছে? তো সেই বিষয়গুলো আমরা একটু একটু করে দেখবো আর কি আজকে। তো আমাদের সিনট্যাক্স কিন্তু শেষ, তাই না? 30 মিনিট 31 মিনিট লেগেছে। এখন প্রোগ্রামিং, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এর ইউজ। Come consiglio poi come consiglio poi non sei è 10 minuti pare না সেই লাগে না আমাদের কি কথা বলবো ভিডিও জাভাস্ক্রিপ্ট ব্যাচ 15। তো আমি এটা একটা নেটবিনস প্রজেক্ট আকারে নিয়ে নিচ্ছি।
বেসিস থেকে মেল আসছিল জানি মিলিয়ন স্ট্রংম্যান রিলেশন টু ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে এটা কি স্যার এসিডের ভিতরে ফাইলটা খুলতে হবে নাকি অন্য কোথাও স্যার এসটি ডক্স বা অন্য যে কোনো জায়গায় কিন্তু এটা আবার লাগে মিজানুর রহমান ভাই তো ইয়াস লাগে অফিস ছিল কি অফিস নতুন একটা ফাইল নিচ্ছি পিএসপি ফাইল examples আমি কোনো একটা আউটপুট দেখাতে যাচ্ছি স্ক্রিপ্ট type text or javascript script close এখানে লেখা যায় document dot এই ডকুমেন্ট ক্লাসের অনেক কিছু এখানে আছে যেটা আমরা লিখতে পারি ফাংশনালিটি বা আদার্স প্রপার্টিজ document dot write এখানে যদি আমি বলি হ্যালো javascript তো এই ফাইলটাকে যদি আমি রান করাই
জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল আউটপুট কি দেখাচ্ছে? হ্যালো জাভাস্ক্রিপ্ট। নাও এটা তো গেল একটা আউটপুট মাত্র। যদি কোনো একটা ভেরিয়েবল বলি ফার্স্ট নেম শাহিল বা last name equal আলম। এখানে যদি আমরা ফুল নেমও করে দেই, ফুল নেম কি লিখবো? প্রথমে লিখবো প্লাস ফার্স্ট নেম, তারপরে আবার আমি কি দিব? একটা স্পেস, তারপরে আবার লিখবো কি? হ্যাঁ, প্লাস নেম। সো ভেরিয়েবল আর স্ট্রিং এর মধ্যে আমাদের কমেন্ট কনক্যাট করতে হবে, দেন না এটা ভেরিয়েবলের যে কালার সেই কালারটা আসবে, আদারওয়াইজ কিন্তু ভুল হচ্ছিল। একটু খেয়াল করেন, আমি এখানে একটা প্লাস কম দিয়েছি ইচ্ছে করেই। আউটপুট দেখতে চাই, কোনো আউটপুটই আসে না, কারণ একটা জাভাস্ক্রিপ্ট এরর তৈরি করেছে। আর এররটা যদি দেখতে চাই টুল থেকে ডেভেলপার অ্যাডন্স টুলস এরর কনসোল, তো নাম্বার অফ এরর্স আছে, অনেক ফাইল রান করা। তো এই পেজটাকে একবার রিলোড দেই আর এরর কনসোলে যাই, দেখেন আউটপুট এরর দেখাচ্ছে। কি বলছে? সিনট্যাক্স এরর মিসিং আফটার আর্গুমেন্ট লিস্ট। সো এখানে কিছু একটা সে এক্সপেক্ট করছে, সেই ব্র্যাকেটটাকে এখানে এক্সপেক্ট করছে, কারণ এটাকে ভেরিয়েবল হিসেবে সে পাচ্ছে না। সো প্লাস দিলে আমাদের আউটপুট শো করবে, এই যে শাহিল আলম দেখাচ্ছে। এবার যদি আমরা ক্লিয়ার করি এবং রিলোড দেই এই পেজটাকে, এখান থেকে রিলোড দেই, কোন এরর আছে না? ক্যারেক্টার সেটের এরর দেখাচ্ছে, ওই HTML এর ডকুমেন্ট সেট, এছাড়া আর কিছু না। আচ্ছা, তো এটা ছিল আমার ভেরিয়েবলের একটা প্র্যাকটিস আর কি। না, আমরা স্টেটমেন্ট গুলো বা অপারেটর গুলোর ইউজ জানি। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব এবং অ্যারে থেকে ওই যে ফরিন যে লুপটা, সেটার এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করব। সো var data নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছি আমি। এবার ডাটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে
আচ্ছা, এখন আমরা যদি অ্যারেটা রান করাই ফর ইন লুপের মাধ্যমে, কমান্ড লাইন তো বললাম, ডাবল লাইন কমান্ড করতে গেলে সিএস এর মধ্যে করতে হয়। কমেন্ট সেম পিএইচপি এর মতই। তো এখানে কি যেন লিখতে হয়, কি ইন ডাটা। ডাটা হচ্ছে আমার অ্যারে, ডকুমেন্ট ডট রাইট, কি লিখবো, ডাটা, ইন্ডেক্সটা হচ্ছে আমার কি, আর প্লাস দিয়ে কি করে দিব, লাইন ব্রেক। তাহলে কি আসবে, প্রথমে বাংলাদেশ, তারপর ইউনাইটেড স্টেট, তারপর কানাডা, আউটপুট আসবে। কেন, প্রথমে ডাটা অ্যারের প্রথম ইন্ডেক্সটা বিডি ইন্ডেক্সটা কি এর মধ্যে চলে আসবে, আমি হচ্ছে ডাটা কি, ডাটা বিডি মানে কি বাংলাদেশ, আউটপুট দেখাবে কি বাংলাদেশ। তারপরে কি আসবে, ইউএস, কি এর মধ্যে আসবে কি ইউএস, তারপর এবার কি এর মধ্যে আসবে কি সিএ। সেভাবে বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, কানাডা দেখাবে। তো এটাকে রান করাই, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, কানাডা। তো বোঝা যাচ্ছে। না, এবার একটা ফাংশন লাইক আমি এভাবে লিখছি, এটা কি ফাংশনের কলিং নাম, এর দিকে এরকম লাগছে স্যার, হুম, এর দিকে কিছু কিছু ফাংশন লিখতে সমস্যা নাই, এর দিকে তো তো এই ফাংশনটা এখান থেকে এভাবে লেখাতে কল হয়ে যাবে, ডেফিনেশনে যা লেখা থাকবে সেটাই আমাকে আউটপুট দেবে। সো আমি বলছি var z equal 100 plus 300 document dot write, ভেতরে দিয়ে দিচ্ছি কি z কে। সো এটাকে আপাতত অফ করে রাখি জাভাস্ক্রিপ্ট এর এটাকে। ঠিক আছে, সো আমি যদি এখন এই ফাইলটাকে রান করাই, আউটপুট কত আসে 400, কারণ অ্যাড ফাংশনটা কল হয়েছে আর অ্যাড ডেফিনেশনে গিয়ে 100 আর 300 যোগ করে z এ রেখেছে এবং এটা অ্যালার্ট করছে। স্যার এটা আউটপুট দেখাচ্ছে। তাহলে আমি যদি অ্যাড কে কল না করি আউটপুটটা আসবে না, এটা তো ডেফিনেশন, এটা হচ্ছে আমার ডেফিনেশন, ডেফিনেশনকে কল করতে হয়, আদারওয়াইজ ডেফিনেশন কোনো রেসপন্স করে না, রাইট। সেটা হচ্ছে ডাইরেক্ট রেসপন্স। আমি বলছি কি ডাইরেক্ট অ্যাড ফাংশন কল করা হয়েছে, যখনই ফাইলটা রান করা হচ্ছে
ঠিক তখনই আউটপুটটা আমাকে দেখিয়ে দিচ্ছে। বাট আমি যদি এই কাজটা করতে চাই যে কোনো একটা বাটনে প্রেস করব, তখনই ফাংশনটা কল হবে ইভেন্টের মাধ্যমে। দেখেন ইনপুট টাইপ বাটন নেম পিজিএন ভ্যালু ক্লিক। সো এখন আমি অ্যাডকে অফ করে রাখি। ফাংশনটা কি দেখা যাচ্ছে? আউটপুট দেখা যাচ্ছে? ক্লিক করলে কোনো কিছু হয়? কোনো কিছুই কিন্তু হচ্ছে না। বাট আমরা যদি এখানে ইভেন্ট অ্যাট্রিবিউট দেই, এই যে অন দিয়ে শুরু করা সবগুলোই কিন্তু আমার ইভেন্ট অ্যাট্রিবিউট। অন বোর্ড, অন ব্লার, অন ক্যান প্লে থ্রু, অন চেঞ্জ, অন ক্লিক, সবগুলোকে বলা হচ্ছে কি আমার ইভেন্ট অ্যাট্রিবিউট। সো এখন আমি অন ক্লিক এই ইভেন্ট অ্যাট্রিবিউটটা নিচ্ছি এবং এর মাধ্যমে আমি অ্যাড ফাংশনটাকে কল করছি। অ্যাকচুয়ালি ফাংশনটা কল হবে কখন? যখন ক্লিক করা হবে। কোথায়? বাটনের উপরে। এবার দেখেন আমি বাটন কার্সর নিলে কিন্তু কিছুই হচ্ছে না, বাট আমি যদি ক্লিক করি আউটপুটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, যে কোনো জায়গায় দেখাতে পারো। এটা যদি রিটার্ন করে বা এই ফাংশনটার আউটপুট যদি যে কোনো জায়গা থেকে দেখাতে চান সেটা দেখাতে পারবেন। এর বাটন যেখানে ক্লিক হয়েছে আউটপুট ওখানেই দেওয়া আছে। তাহলে আমি আউটপুটটা যদি এরকম করি, অ্যালার্ট করা হচ্ছে কি জেটকে। অ্যালার্ট এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন। ওকে, অ্যালার্ট এটা একটা বিল্ট ইন ফাংশন। সো আমি যদি এবার যাই লোড দেই, ক্লিক করলে কি হচ্ছে? আউটপুটটা অ্যালার্ট করছে। আচ্ছা, তো আমি একটা ইউজার ডিফাইন ফাংশন কল করলাম কার মাধ্যমে? ইভেন্ট অ্যাট্রিবিউট অন ক্লিক এর মাধ্যমে। আবারও বলছি আমি একটা ইভেন্ট অ্যাট্রিবিউট অন ক্লিক এর মাধ্যমে একটা জাভাস্ক্রিপ্টের ইউজার ডিফাইন ফাংশন কল করেছি। আউটপুটটা দেখানোর জন্য একটা বিল্ট ইন ফাংশনের হেল্প নিয়েছি। ক্লিক করলে হচ্ছিল। এখন আমি যদি বলি অন মাউস ওভার, মাউস ওভার হলেই ফাংশনটা কল হয়ে যাবে। হ্যাঁ, মাউসটা নিলেই ফাংশনটা কল হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে? দেখেন ক্লিক করতে হবে না, আমি মাউসটা জাস্ট নিয়েছি, সো কল হয়ে গেছে। মাউসটা নিলে কিছু হবে না, মাউস সরিয়ে নিলে হবে। মাউস আউট, রাইট? ওভারে ফাংশন কল হচ্ছে, আবার আউট করলে ওই ফাংশন কল করা যাবে। সব বিষয়গুলো কি ইভেন্ট অ্যাট্রিবিউটের ইউজ। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল করব, যে আমি যেটা দেখাবো যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফাংশন, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এর ডাটাকে রিড করা যায়, আবার HTML এর মধ্যে ডাটা রাইট করেও দেয়া যায়। তো এটা করব ঠিক এভাবে যে আমি আউটপুটে যেটা করব, আমি একটা ইনপুট বক্স করব যেখানে কিছু টাইপ করব কোন একটা ইনপুট বক্সের মধ্যে, তার নিচে কোন একটা জায়গাতে ওই লেখাটাই আবার উঠবে আর কি। আমি যখন রান টাইমেই টাইপিংটাই ওই আউটপুটে লেখা হবে আর কি। আমি ইনপুট বক্সের মধ্যে যা লিখবো আউটপুটে ঠিক সেটাই লিখতে থাকবে। তার মানে আমি ইনপুট বক্স থেকে এটা রিড করে নিব আর আবার অন্য কোথাও এটাকে
রাইট করে দিব। সো স্প্যান নিয়ে নিচ্ছি, এন্টার অথবা কি এন্টার টেক্সট, given text, copy text, input type text, id আমি বলে দিচ্ছি res। আমার টার্গেটটা কি সেটা একটু বলি। আমি এখানে যা টাইপ করব ওটা আবার এখানেও আউটপুট আকারে আসবে। সো এর মাধ্যমে আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি টাইপিং পিরিয়ডে ডাটাগুলোকে রিড করে নিয়ে যেতে পারি জাভাস্ক্রিপ্টে, আবার ওই ডাটাটাকেই রাইট করে দিতে পারি HTML এর মধ্যে। সো ডাটা রিড কিভাবে করতে হয় আর ডাটা রাইট কিভাবে করতে হয় তার একটা আউটপুট দেখাবো, এবং এরপরে একটা কাজ করতে দিব আপনাদের। ডাটা রিড কিভাবে করতে হয় আর ডাটা রাইট কিভাবে করতে হয় সেটা অ্যাকচুয়ালি দেখাবো। তো আমি এই জায়গা থেকে অন কি আপে কি যখন আমি প্রেস করে ছেড়ে দিব, আমি যখন কিটাকে প্রেস করে ছেড়ে দিব তখনই ফাংশনটা কল হয়ে যাবে। রাইট, একটা কি প্রেস করে ছেড়ে দিলেই ফাংশনটা কল হয়ে যাবে। সো ফাংশনটার নাম আমি বলছি copy text, function copy text, এখানে এসে যেটা হবে যে আমি কোনো একটা ট্যাগের আইডি ধরে ডাটাটা রিড করে নিব, যে var text equal, আমি যদি এই ইনপুট বক্সের ভ্যালুটা রিড করে নিতে চাই, যে কোনো একটা কিছু টাইপ করছি ওটা যদি রিড করতে চাই এভাবে লিখব document dot get element by id, ওই এলিমেন্ট আইডিটার নাম কি given text, ঠিক আছে। given text id dot value, তার ভেতরকার ভ্যালুটা আমি রিড করে নিব,
এবং অ্যাসাইন করব কার মধ্যে, টেক্সট নামে ভেরিয়েবলের মধ্যে। কারণ এটা যদি অ্যালার্ট করি টেক্সটটাকে, দেখেন ডেটাটা রিড করেছেন, আমি টি প্রেস করেছিলাম, টি আসছে এখানে, এ টি আসছে, এল টি এল, এবার তিনটায় আসছে। মানে আমার ইনপুট বক্সের মধ্যে যা আছে সব কিছুকে সে রিড করে নিচ্ছে। এবার যেটা করতে হবে, এটা তো ডাটা রিড করলাম আমি জাভাস্ক্রিপ্ট থেকে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এইচটিএমএল এ কোনো একটা ফিল্ডের ডাটা রিড করেছে, এবার আমি রাইট করব। রাইট করার জন্য উল্টা রুলসটা দেখেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু, কার মধ্যে আমি প্রিন্ট করাবো, যার আইডি অ্যাকচুয়ালি আরইএস। সো আরইএস এর ভ্যালুতে আমি কি দিয়ে দিচ্ছি, টেক্সটটা অ্যাসাইন করে দিচ্ছি টেক্সটটাকে। সো টেক্সটের মধ্যে প্রথমে এই ফিল্ড থেকে ডাটা রিড করলাম, একটা ভেরিয়েবলে রাখলাম, আবার আমি কোনো একটা ফিল্ডকে আইডেন্টিফাই করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যার আইডি হচ্ছে মূলত আরইএস ডট ভ্যালু, রাইট? তার ভ্যালুর মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি কি, টেক্সটকে। চেক করি, আসছে, তাই না? তো আমি যখন টাইপ করছি ওই টাইপিং পিরিয়ডের ডাটাটাই আবার এখানে চলে আসে। টাইপিং পিরিয়ডে সিমিলার ডাটাটাই আবার এখানে চলে আসে। সো আমরা বিষয়টা কিন্তু বুঝতে পারছি যে কিভাবে রিড করতে হবে, কিভাবে রাইট করতে হবে। এটা তো অন কি আপেই হচ্ছিল। আচ্ছা, তো এখন আমি যদি বলি যদি ইনপুট বক্সে ডাটা নেবেন, প্লাস বাটন প্রেস করলে আমার আউটপুটটা এক জায়গায় দেখাবে, মাইনাস বাটন প্রেস করলে, মাল্টিপ্লিকেশন ডিভিশন প্রেস করলে আউটপুট দেখাবে স্পেসিফিক লোকেশনে, দেখানো যাবে না ক্যালকুলেটরটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, পেন ড্রাইভ দেন, আমি এই কোডটুকু দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, শেয়ারের কি ওই ফোল্ডারে পাবো? হ্যাঁ, 15 তো পাবো না, কই ভাই ডোন্ট গো ফ্রি তোমার ব্যাংকটা খুলে দেওয়া ভাই আপনি ব্যাংক ফাইল করা, হ্যাঁ ফাইল আমি বুঝতে পারছি। সাদাই ইয়ার সাদাই বুঝলেন স্যার, আমি দিয়েছি যে জাভাস্ক্রিপ্টের এক্সাম্পলটা। হ্যাঁ, এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, জাস্ট ক্যালকুলেটর, জাস্ট ক্যালকুলেট। জাভাস্ক্রিপ্ট কনসেপ্টে ক্যালকুলেটর ডিজাইন করতে হবে। কি হলো? আরো কিছু
ইউজ দেখাই। আচ্ছা, মনে করেন আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। ওকে, আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। সেক্ষেত্রে ওই ড্রপ ডাউন লিস্টটা বানানোর সময় আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশনের হেল্প নিতে পারি আর কি। জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটি হেল্প আমরা নিতে পারি। মনে করেন আমি অ্যারেতে বেশ কিছু কান্ট্রি অ্যারে তৈরি করে রাখলাম। কান্ট্রির মধ্যে অ্যারেতে কান্ট্রি নেম আমরা লিখে রাখলাম এবং ফাংশন কল করে অ্যারেটা ডিসপ্লে করার ব্যবস্থা করলাম। এটা কিভাবে হচ্ছে একটু আমরা দেখি। এবং ওখানে আমি ফরেন লুপটা ইউজ করব। তার আগে একটা বিষয় একটু দেখিয়ে নেই। সেটা হচ্ছে যে আমরা যখন টাইপ করছিলাম এটা ইনপুট বক্সের মধ্যে লেখাটা আসছিল। এটা যদি ইনপুট বক্স ছাড়া এমন একটা লোকেশনে দেখাতে চাই যেটা অ্যাকচুয়ালি কোনো HTML ট্যাগের ইনার, সেটাও কিন্তু পসিবল। HTML ট্যাগের ইনার লাইক এরকম যে আমি একটা স্প্যান নিয়েছি, এই স্প্যানের ইনারে এই জায়গাটাতে টেক্সটটা ডিসপ্লে করবে। সো আইডি হিসেবে আমি যখন রাখছি res, তখন দেখেন আমার লেখাটা কিভাবে কাজ করছে। এখানে কিন্তু কোনো ইনপুট বক্স নেই। আমি যদি লিখি আসে লেখা আসে না, কারণ এখানে কি দেওয়া আছে, এখানে মূলত দেওয়া আছে ভ্যালুতে তুমি রিড রাইট কর। বাট এই ট্যাগটার ভ্যালু বলে কোনো কিছু আছে? এই ট্যাগটাতে কিন্তু ভ্যালু বলে কিছু নেই। তো এই জন্য এখানে লিখতে হয় এভাবে ইনার HTML। ওকে, ইনার HTML কোন একটা ট্যাগের মাঝের যে লোকেশনটা, এই লোকেশনটাকে আমরা নরমালি বলে থাকি ইনার HTML। ওকে, সো ট্যাগের মাঝখানের এই পোরশনটাকে বলা হয়ে থাকে ইনার HTML। সো ইনার HTML এর ডাটাটা রাইট করব। এখন কিভাবে রাইট হচ্ছে, ওকে, আমি কিন্তু ইনার HTML এ ডাটা আউটপুটটাও দেখাতে পারছি। এটা ছিল আরেকটা বিষয় যে আমি ইনার HTML এও ডাটা দেখাতে পারি। আচ্ছা, আমরা প্রজেক্ট যেটা করছিলাম ওই প্রজেক্টটাতে এবার একটু ফোকাস করব এবং ওখানে জাভাস্ক্রিপ্টের ইউজটা করব আর কি। আমাদের প্রজেক্টটা হচ্ছে ব্লগ ব্যাচ 15। আচ্ছা, বাংলাদেশে কি টি-20 আছে? জিম্বাবুয়ের সাথে কোনো টি-20 খেলা নেই? আচ্ছা, অ্যাডমিন
লগ ইন করেছি। আমাদের ম্যানেজ ক্যাটাগরিতে এসে গতদিন আমি প্রেস করলেই ডিলিট হয়ে যাচ্ছিল। এই প্রেসটা করলে আমাকে অ্যালার্ট করবে, ওকে প্রেস করলে ডিলিট হবে, ক্যান্সেল প্রেস করলে আর ডিলিট হবে না। এই ফিচারটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। অ্যাপ্লিকেশন ভিউজ, কোথায়? আমার অ্যাডমিনের মধ্যে ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরিতে এসে আমরা যখন ডিলিট করতে চাইবো, এই যে এখানে ডিলিট ফাংশন কল হয়েছে, ডিলিট করতে যাওয়ার আগে আমি এখান থেকে অন ক্লিকে আমরা একটা ফাংশনকে কল করব। ফাংশনটার নাম বলছি চেক ডিলিট। ওকে, ফাংশনটার নাম কল করছি চেক ডিলিট। আর এই ফাংশনটা কিছু একটা রিটার্ন করবে, ঠিক আছে? এই ফাংশনটা কিছু একটা রিটার্ন করবে, আর রিটার্ন ভ্যালুটা যদি হয় ট্রু দেন ডিলিট করতে যাবে, আর রিটার্ন ভ্যালুটা যদি হয় ফলস তখন আর এটা ডিলিট করতে যাবে না, রাইট? সো এই ফাংশনটা চেক ডিলিট ফাংশনটা রিটার্নটার উপরে নির্ভর করবে হাইপারলিংক রেফারেন্সে যাচ্ছি কিনা। ওকে, হাইপারলিংক রেফারেন্সে যাচ্ছে কি যাচ্ছে না। ওকে প্রেস করলে হাইপারলিংক রেফারেন্সে চলে যাবে, আর ক্যান্সেল প্রেস করলে হাইপারলিংক রেফারেন্সে যাবে না। সো চেক ডিলিট ফাংশনটার ডেফিনেশন আমি এমন একটা জায়গায় দিব, যদি আরো অন্য কোথাও এটাকে আমরা ইউজ করি সেটাও যেন আমরা চাইলে করতে পারি। তো চেক ডিলিট ফাংশনটার ডেফিনেশন আমরা দিব, বেটার লোকেশন বা বেটার এরিয়া হচ্ছে অ্যাডমিন মাস্টার। এরিয়া হচ্ছে আমাদের অ্যাডমিন মাস্টারে। অ্যাডমিন মাস্টারে গিয়ে যদি আমরা ফাংশনটার ডেফিনেশন দেই যে লাইক একদম হেড সেকশনের মধ্যে, তাহলে তার চাইল্ডে অন্যান্য জায়গাতেও যদি এটা চেক ডিলিট ফাংশনটা কল করতে চাই সেটা পেয়ে যাবো, তাই না? আমরা তো চাইল্ড হেডারের মধ্যেই তো মানে মাস্টারের মধ্যেই তো সবকিছু রাখছি। স্ক্রিপ্ট টাইপ টেক্সট আর জাভাস্ক্রিপ্ট, ওই ফাংশনটা ডেফিনেশন দিচ্ছি। ফাংশনটা কিছু একটা রিটার্ন করবে, var chk ইকুয়াল কনফার্ম ফাংশনের মধ্যে যা লেখা হয় sure to delete this, ঠিক আছে? আর sure to delete this এটা অ্যাকচুয়ালি একটা প্রম্পট আকারে দেখাবে, ওকে একটা বাটন থাকবে, ক্যান্সেল একটা বাটন থাকবে। সো ক্যান্সেল প্রেস করলে csk এর মধ্যে ফলস যাবে, আর আমি রিটার্ন করব অ্যাকচুয়ালি ফলস। আর আমি যদি ওকে বাটন প্রেস করি csk এর মধ্যে ট্রু আসবে, আর আমি রিটার্ন করব কি কনফার্ম বিল্ট ইন ফাংশন, অটোমেটিক চলে আসবে, ওটা আমার বিল্ট ইন ফাংশন। এবার আমি রিটার্ন ফলস বলছি, ঠিক আছে? আমি ওকে প্রেস করলে ট্রু আসবে, আর আমি রিটার্ন করে দিচ্ছি কি ট্রু। আর ক্যান্সেল প্রেস করলে এর মধ্যে ফলস আসবে, ইফে না ঢুকে আসবে কোথায় এলসে, এবং রিটার্ন করবে ফলস।
এবার চেক করে দেখি যে ডিলেশনের জন্য আমরা কল করেছি, আর রিটার্ন যেটা হবে, রিটার্ন ট্রু হলে ডিলেট হয়ে যাবে। আর শিওর টু ডিলেট দিস বাটন দুইটা আসছে, ওকে আর ক্যান্সেল। আমি যদি ক্যান্সেল প্রেস করি, এটা কিন্তু আর ডিলেট করছে না, তার মানে হাইপারলিংক রেফারেন্সেই যাচ্ছে না আমার। ওটা যদি রিটার্ন হয় ট্রু, দেন না হাইপারলিংক রেফারেন্সে যাবে এবং ডাটাটাকে ডিলিট করে দেবে। সো আমরা যদি এখান থেকে ডিলিট প্রেস করি আর ওকে প্রেস করি, রিটার্ন করবে কি ট্রু এবং ডিলিটটা হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তো একটা মেসেজ দেওয়া যায় না, একটা কনফার্মেশন মেসেজ দেওয়া যায়। হ্যাঁ, সাকসেসফুলি ডিলিটেড এরকম একটা মেসেজ। গ্রিডে নরমালি এরকম দেয়া হয় না। হ্যাঁ, এই যদি ভিন্ন কোথাও থেকে ডিলিট করে আসতেন সেক্ষেত্রে হয়তো দেয়া হতো। ওটা সেশন দিয়ে কিন্তু আপনাকে দিতে হবে, কনফার্মেশন মেসেজটা সেশন থেকে আপনাকে দিতে হবে। সো এখানে বাকি আছে কি, আমি পাবলিশ আনপাবলিশ করতে পারছি, আমি ডিলিট করতে পারছি, বাকি আছে কি আমার এডিট পোরশনের কাজটা। আমি যেন এডিট করতে পারি কোনো একটা ক্যাটাগরিকে। সো কোনো একটা ক্যাটাগরিকে এডিট করতে গেলে দুইটা অংশে কাজ করতে হয়, একটা হচ্ছে এডিট মোডে নিয়ে আসতে হয়, আবার এটাকে আপডেট করতে হয়। সো এডিট মোডে আনার জন্য আমরা যেটা করব, এই আইডিটা আমাদের দরকার পড়বে এবং এটাকে আমরা এডিট মোডে এনে দিব। এটা এডিট করেছিলাম না, আপডেট করার কাজটা বাকি আছে। আচ্ছা, আনপাবলিশ, আপডেট করার কাজটা কি হয় নাই? আপডেট হয়? আপডেট হয়েছিল? সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি দেখাচ্ছে কেন? না, আপডেট হয় নাই মোস্ট। নতুন করে ক্রিকেট খেলা অ্যাড হয়ে গেল, ইনসার্ট হয়ে গেছে, কারণ ফাংশনটা ওখানে হ্যাঁ ইয়ে করা হয় নাই। ফাংশনটা ওই আগেরটাই রয়ে গেছে, সেভটাই রয়ে গেছে, এডিট করা হয় নাই। শুধু ভ্যালুটা নিয়ে রাখছেন, আপডেটটা করা হয়। হ্যাঁ, আপডেটটা এখন করবো তাহলে। এই যে ফর্মের অ্যাকশনে কি করা হয়েছে, সেভ ক্যাটাগরি, এটা কি হবে অ্যাকচুয়ালি? আপডেট ক্যাটাগরি আসবে এবং এর জন্য একটা হিডেন ভ্যালু আমাদের রাখতে হবে, ক্যাটাগরি আইডিটা আমাদের ফর্মের মধ্যে হিডেনে রেখে দিতে হবে। সো এই যে যেখানে আমাদের ক্যাটাগরি নেমটা আছে, ক্যাটাগরি নেমের জায়গায় ক্যাটাগরি বা নিচেই হিডেনে ক্যাটাগরি আইডিটা আমাদের নিয়ে রাখতে হবে। এটাকে আমরা কি বলছি, ক্যাটাগরি আইডি। টাইপটা হবে আমার হিডেন। সো যখন আমি ম্যানেজে এডিট করতে যাব, এটাকে আমি এডিট করতে যাব অথবা ম্যানেজ ক্যাটাগরি থেকে আমি এটাকে এডিট করতে যাব, তখন এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিট করে এই বাটনটাও চেঞ্জ হয়ে যাবে, সেভ চেঞ্জ না হয়ে আপডেট বলতে হবে। আপডেট ক্যাটাগরি ফাংশনটা ডেফিনেশন আমাকে দিতে হবে, সুপার অ্যাডমিনে পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি। আমাকে নিতে হবে কি
ক্যাটাগরি আইডিটা আলাদা করে আমি নিয়ে নেই, ইনপুট পোস্ট ইনপুট, হ্যাঁ সেটাই তো পাঠিয়েছি। ইনপুট ফর্ম থেকে যেটা এসেছে সেটা একটা ভেরিয়েবলে রাখলাম, আর বাকিগুলোকে অ্যারের মধ্যে রাখবো। যেটায় কি কি আছে, ক্যাটাগরি নেম, ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। কি কি পাস করছি, ডাটা পাস করছি আর ক্যাটাগরি আইডিটা পাস করছি। আর এখানে যখন আসবে তখন আমি ডিলিট করে আমি ম্যানেজ ক্যাটাগরিতে চলে যাব। ঠিক আছে, সো আপডেট ক্যাটাগরি ফাংশনটা আমরা লিখবো এখন আমার সুপার অ্যাডমিন মডেল। আপডেট করার জন্য এভাবে করতে হয়, দিস ডিবি হয় কন্ডিশন দিয়ে নিতে হবে কাকে আপডেট করবে, ক্যাটাগরি আইডি কমা ভেরিয়েবল ক্যাটাগরি আইডি। আপডেট আমরা একটা ফিল্ডের জন্য করেছিলাম, বাট এবার আপডেটটা হবে কি পুরো টেবিলে। তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে এরকম, ক্যাটাগরি ডলার অ্যাক্টিভ রেকর্ডস এভাবেই লেখা আছে। ঠিক আছে, অ্যাক্টিভ রেকর্ডস এভাবে লেখা আছে যে আমি যখন ক্যাটাগরি আইডিটা ম্যাচ করাবো টিবিএল ক্যাটাগরির সঙ্গে ডাটাটা আপডেট করে দেবে। তো ওয়েলকাম সুপার অ্যাডমিন থেকে এটা চলে আসবে কোথায় এবং ম্যানেজ ক্যাটাগরিতে চলে যাবে। সো আমি যদি এখন বাংলা খেলাটা কেটে দিয়ে যখন শুধু ক্রিকেট রাখছি, এটাকে পাবলিশ করে দিচ্ছি, ক্রিকেট দিয়ে আপডেট দিচ্ছি, তাই না, এটা আপডেট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো আমরা কিন্তু একটা কমপ্লিট সার্কেল ফুলফিল করেছি। আমি ডাটা ইনসার্ট করেছি, ডাটা সিলেক্ট করেছি, ডাটা এডিটের দুইটা পার্ট দেখিয়েছি, স্ট্যাটাস আপডেট, ডেটাবেস টেবিলের ভ্যালু আপডেট, আর দেখিয়েছি কি ডিলেশন, ডিলেট করতে গিয়ে যে জাভাস্ক্রিপ্ট রিলেটেড ইস্যুগুলো ছিল সেটাও কিন্তু আলোচনা হয়েছে, রাইট। তো
আমাদের হ্যাঁ HTML ফ্রন্ট এন্ডের মাস্টারে তো আমাদের ইয়েগুলো ডিসপ্লে হয়েছে, ক্যাটাগরি গুলো ডিসপ্লে হয়েছে। ডেসক্রিপশনটা না, আমরা ব্লগ ডিসপ্লে করাবো, নেক্সট ক্লাসে আসবে। এই যে আমাদের পাবলিশ ক্যাটাগরি গুলো ডিসপ্লে হচ্ছে, আমাদের এখানে আসবে কি ব্লগ। আমি জাস্ট যেটা প্র্যাকটিস করতে বলবো এই বিষয়গুলোই, আমি যতটুকু করিয়েছি ঠিক ততটুকুই একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে। নেক্সট উইকে যে কাজটা করাবো, যে লাইক আমি অ্যাড ব্লগ করছি, ম্যানেজ ব্লগের কাজটা কিন্তু আপনাদের দিয়ে করাবো। আমি অ্যাড ব্লগ করছি, ব্লগ ডিসপ্লে করছি, ম্যানেজ ব্লগের কাজটা আপনাদের দিয়ে করাচ্ছি বা হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এই একই জিনিস বারবার করবো না, কারণ আমার ব্লগ সাইডে 4টা ম্যানেজার আসবে। একটা হচ্ছে ক্যাটাগরি ম্যানেজার, 2 নম্বর হচ্ছে ব্লগ ম্যানেজার, 3 হচ্ছে ইউজার ম্যানেজার, 4 হচ্ছে কমেন্টস ম্যানেজার। সবগুলোর ফাংশনালিটি সেম, এদিক সেদিক নেই, সবগুলোর ফাংশনালিটি একেবারে সেম। তুমি একটা করিয়েছি সময় নিয়ে, বাকিগুলো ধরে ধরে নিজেদেরই করতে দিব, বাট আদার্স কাজগুলো আমরা করবো। লাইক নেক্সট ডেতে আমি ব্লগ অ্যাড করা এবং ব্লগ ডিসপ্লে করার কাজটা করব। ফ্রন্ট এন্ডে ব্লগ ডিসপ্লে, ব্লগের রিড মোর ক্লিক করলে ডিটেইলে যাওয়া, রাইট, ক্যাটাগরির উপরে প্রেস করলে ওই ক্যাটাগরির ব্লগগুলো ডিসপ্লে করা। এই কাজগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব। সো তারপরে পপুলার ব্লগ, রিসেন্ট ব্লগ, ব্লগের কমেন্টস করা, এই কাজগুলো কিন্তু আমাদের আরো শিখতে হবে ব্লগের জন্য, রাইট। ফ্রন্ট এন্ডে সাইন আপ এবং লগইনের কাজটাও আপনাদের দিয়েই করাবো। তো নেক্সট 3টা ক্লাস ব্লগের উপরে এবং ব্লগ 23, 24, 25 শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো আমি শেয়ার করছি, কোডটা শেয়ার করছি। ডাটাবেস, হ্যাঁ আমি ওই জাভাস্ক্রিপ্টের ইয়েটা দিয়ে দিচ্ছি। ভেরি সিম্পল, সিনট্যাক্স গুলোর জন্য, শুধু সিনট্যাক্স গুলোর জন্য কিন্তু। আর যদি এক্সাম্পল করাতে হয় সেক্ষেত্রে ওটা পরে, আমি শুধু সিনট্যাক্স গুলোর উপরে একটা এক্সাম্পল দিচ্ছি। ফোন বন্ধ করতে